11 মার্চ 2011 একদম সাধারণ একটি শুক্রবার হঠাৎ করেই বদলে গিয়েছিল আধুনিক জাপানের সবচেয়ে ভয়াবহ দিনে। কিন্তু এটা ছিল কেবল শুরু। সেই সময় সমুদ্রের তলদেশে সঞ্চিত শক্তি থেকে জন্ম নেওয়া এক বিশাল জলদেওয়াল দ্রুত উপকূলের দিকে ছুটে আসছিল। ঠিক এর পরেই একটি অপ্রত্যাশিত পারমাণবিক বিস্ফোরণ ঘটে, যা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল না। সেই মুহূর্ত থেকে এই বিপর্যয় শুধু জাপানকেই নয়, পুরো বিশ্বকেও উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তখন জাপানের এই অঞ্চলকে বলা হচ্ছিল এখানে দেখাশোনা করার মতো মানুষও জীবিত থাকবে না। জাপানের এই ঘটনা মনে করিয়ে দেয় প্রতিটি বড় বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন আসলে প্রকৃতির দেওয়া এক সতর্কবার্তা, যা অনেক সময় আমরা গুরুত্বই দেই না। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আজকের এই ভিডিও। আজ আমরা আপনাদেরকে দেখাবো জাপানের সেই ভয়াবহ দিনের প্রতিটি মুহূর্ত, মানুষের অসহায় লড়াই, আর ঠিক সেই দিন প্রকৃতি কতটা নির্মম হয়ে উঠেছিল, যা শুনলে আজও বুকের ভেতর কেঁপে ওঠে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 9 মার্চ 2011 বড় বিপর্যয়ের ঠিক দুদিন আগে প্রথম সতর্ক সংকেত দেখা গিয়েছিল। সেদিন সকাল 11:45 সানরেইরু উপকূলে 7.2 মাত্রার একটি ভূমিকম্প হয়। ভবন কেঁপে ওঠে, মানুষ কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়। কিন্তু জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশে এমন কম্পন খুবই স্বাভাবিক ছিল। তারপর দিনভর একই এলাকায় আবারও 3বার ভূমিকম্প হয়। প্রতিটি মাত্রায় ছিল 6-এর থেকেও বেশি। সবকিছু দ্রুত আগের মতোই স্বাভাবিক হয়ে যাচ্ছিল। কেউ বুঝতেই পারেনি এগুলো ছিল আসন্ন মহাবিপর্যয়ের আগাম ফিসফিসানি। 11 মার্চ 2011 দুপুর 2:45 জাপানের আর্লি ওয়ার্নিং সিস্টেম হঠাৎ প্রাথমিক পি ওয়েভ শনাক্ত। দেশের হাজার হাজার সিসমোমিটারের ডেটা একসাথে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে দেয়। হাই স্পিড ট্রেন কারখানার মেশিন বন্ধ করতে বলা হয়। স্কুলের শিশুদের ডেস্কের নিচে আশ্রয় নিতে বলা হয়। মিনিট খানিকের মধ্যেই মাটি কাঁপতে শুরু করে, এত জোরে যে সবাই বুঝে গেছিল খুব ভয়াবহ কিছু ঘটতে চলেছে। 2:46 সমুদ্রের নিচে জন্ম নিল এক মহাধস। 9.1 মাত্রার মেঘাক্রাস্ট ভূমিকম্প 18 মাইল গভীরে তোকুর ঐশিকা উপদ্বীপ থেকে প্রায় 45 মাইল দূরে। এরপর কম্পন অনুভূত হয় গোটা জাপান জুড়ে, এমনকি দেশের বাহিরে। তবে এই ভয়ঙ্কর ঘটনার এটা সবেমাত্র শুরু ছিল। উৎপত্তিস্থল সবচেয়ে কাছে থাকার কারণে মিয়াগির কুরিহারা শহরে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7। এমনকি এই তীব্র কম্পনে কেঁপে ওঠে ইওয়াতে, ফুকুশিমা, ইবারাকি ও চোতিগো, এমনকি টোকিও পর্যন্ত কেঁপে যায়, যা ছিল উৎপত্তিস্থল থেকে প্রায় 232 মাইল দূরে। কিউটো, ওসাকাতেও এই কম্পন টের পাওয়া যায়। এছাড়াও এই কম্পন চীন, রাশিয়া, তাইওয়ান পর্যন্ত পৌঁছে যায়। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবীর সিসমোমিটার একসাথে তা রেকর্ড করতে পেরেছিল। এমনকি পৃথিবীর ঘূর্ণন অক্ষ প্রায় 7 সেন্টিমিটার তুলে উঠেছিল। কয়েক মিনিট ধরে মাটি যেন থামছিলই না। আর তখন জাপান বুঝতে পারে প্রকৃতি সত্যি জেগে উঠেছে, কোনো প্রযুক্তি তাকে আর থামাতে পারবে না। এক মা ও তার শিশু ঘরে ছিল যখন মাটি প্রচন্ড কাঁপতে শুরু। সবকিছু দুলে উঠতে দেখে তিনি বুঝতে পারলেন এটি বড় ধরনের ভূমিকম্প। তিনি ছেলেকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান চারিদিকের মানুষ তখন ঘর ছেড়ে ছুটে বেরিয়েছে। সবাই তাদের প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করছে। তবে সে সময় জাপানের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি তখনও শুরু হয়নি, কারণ সমুদ্রের নিচে শত শত বছর ধরে জমে থাকা চাপ সেদিন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এরপর কম্পন থেমে গেলেও জাপান বুঝতে প্রকৃত বিপর্যয় এখনো সামনে আসছে। জাপানের মূল দ্বীপ
হনশু পূর্ব দিক থেকে প্রায় 4 ফুট সরে গিয়েছিল। উপকূলের অনেক অংশ 3 ফুটের মতো নেমে গিয়েছিল সমুদ্রের ভেতরে। আধুনিক ভবনগুলির বেশিরভাগই টিকে গেলেও পুরনো অনেক স্থাপনা ভেঙে পড়ে। তীব্র ঝাঁকুনিতে তেল শোধনাগারে আগুন ধরে যায়। কসমোয়েল রিফাইনারির আগুন কয়েকদিন ধরে নিয়ন্ত্রণে আনা যায়নি। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছিল। এলাকার প্রায় 200 জন মানুষ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় $200 বিলিয়ন। তবে এরপর অনেকেই ভেবেছিল সবচেয়ে খারাপ সময়টা হয়তো পার হয়ে গেছে। কিন্তু শান্ত দেখানো প্রশান্ত মহাসাগরের নিচে তখন আরেকটি দানব জেগে ওঠে। ভূমিকম্পের কিছুক্ষণ পরেই সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করলো। আর এটাই ছিল সুনামির প্রথম ইঙ্গিত। দুপুর 2:49 জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা জারি করে। প্রথমে ধারণা করা হয়েছিল সর্বোচ্চ ঢেউ হবে 20 ফুটের মতো, কিন্তু ইয়াতে উপকূলের জিপিএস যা দেখালো ভয়াবহ মাত্রা। সমুদ্র যেভাবে আর যত উঁচু হয়ে উঠছিল তা কোনো সাধারণ ঢেউ ছিল না। এটা ছিল জীবন্ত এক জলদেওয়াল, যা কয়েক মিনিটের মধ্যেই জাপানের উপকূলে আশ্রে পড়তে যাচ্ছিল। জাপানের আবহাওয়া দপ্তর দ্রুত দ্বিতীয় সতর্কতা জারি করে জানালো যে মিয়াগি উপকূলের ঢেউয়ের উচ্চতা 30 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, আর ইওতে ও ফুকুশিমায় 20 ফুট পর্যন্ত পৌঁছা। 32 মিনিটে 26 ফুট উঁচু এক বিশাল ঢেউ আঘাত করে ইওয়াতে প্রিফেকচারের মিয়াকো শহরে, যা ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছাকাছি ছিল। সামরিক উপকূলের গভীর ভি আকৃতির উপসাগর ঢেউয়ের গতি আরো বাড়িয়ে দিয়েছিল। ফলে সেখানকার আঘাত হয়েছিল আগে ভাগে এবং আরো বিধ্বংসীভাবে। এর আগে 1933 ও 1960 সালে সানরিকো অঞ্চল মারাত্মক সুনামির ধাক্কা খেয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই উপকূল জুড়ে শক্তিশালী সিওয়াল তৈরি করা হলেও এই দিনের ঢেউ এত উঁচু ছিল সহজেই সেগুলির উপর দিয়ে চলে যায়। বিশাল জল দেওয়াল উপকূলে ধেয়ে এসে গাড়ি, নৌকা, ঘরবাড়ি সবকিছুকে খেলনার মতো ছিঁড়ে নিয়ে যায়। এক ব্যক্তি সাইরেন শুনে বাড়ির বাইরে বেরিয়েছিলেন হাতে ক্যামেরা নিয়ে, কিন্তু সামনে যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সমুদ্র অকল্পনীয় গতিতে এগিয়ে এসে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা গিলে ফেলেছিল। তিনি দ্রুত উঁচু জায়গায় উঠলেও বুঝতে পারেন তা যথেষ্ট নয়। জল ক্রমেই বাড়ছে আর ঢেউ ঘরবাড়ি সবকিছুকে টেনে নিয়ে যাচ্ছে। তিনি কোনোভাবে বেঁচে যান, তবে এর মাত্র 100 মাইল দূরে আরেকটি বিপদ তখন তৈরি হচ্ছিল, যা গোটা দেশের জন্য একটি দুর্ভাগ্য ছিল। 3:22 উপকূলে একের পর এক অঞ্চলে আশ্রে পড়া বিশাল ঢেউ আওমরি থেকে চিবা পর্যন্ত প্রতিটি শহর প্রচণ্ড ধ্বংসের মুখে পড়ে। ভবন, বন্দর, ঘরবাড়ি সবকিছুই জলের জোরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাপানের শক্তিশালী সিওয়ালগুলি সুনামির ওজন ও শক্তির সামনে দাঁড়াতেই পারছিল না। কিছু জায়গায় ঢেউ ছিল 3 তলা বাড়ি। কাসেনুমারের কাছে কাব্রি নিতারুতে জলের উচ্চতা পৌঁছেছিল 124 ফুটে, আর মিয়াকোসি সিটির ওয়াফুনাতো অঞ্চলে তা প্রায় 131 ফুটে। জাপানের ইতিহাসে এটা ছিল সর্বোচ্চ সুনামি ঢেউ। এত বিশাল ঢেউয়ের সামনে অনেকে আর পালাতে পথ পায়নি। জাপান টিভির দৃশ্যগুলোতে দেখা যায় পুরো শিপিং কন্টেনারগুলো যেন ধুয়ে যাচ্ছে, আর বাড়িঘর টিনের বক্সের মতো ভেঙে পড়েছে। 3:25 উপকূল জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে যায়। এদের মধ্যে কুচি এবং দক্ষিণ আফনাত ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যেখানে পুরো এলাকাগুলি ধ্বংস হয়ে গেছে। হাক্কাইডো থেকে ইবারাকির ওয়ার আর আই পর্যন্ত 420 মাইল জুড়ে এই ধ্বংস প্রথম ঘন্টার মধ্যেই ঘটেছিল। সে সময় প্রায় 200 জন মানুষ, শিক্ষক, শিশু ও অভিভাবক আশ্রয় নিয়েছিল একটি স্কুল ভবনে। শিক্ষকেরা শ্রেণীকক্ষে গিয়ে নিশ্চিত হচ্ছিলেন সবাই ঠিক আছে কিনা। ঠিক সে সময় এক ব্যক্তি দৌড়ে এসে চিৎকার করেন, সুনামি আসে। মুহূর্তেই সবাইকে ভেতরে ফিরিয়ে আনা হয়। এরপরেই সেই ভয়ঙ্কর সুনামি জন্তুর মতো স্কুল ভবনের ভেতরে ঢুকে দেওয়াল ভেঙে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। স্কুলে সেদিন ছিল 108 জন। তাদের মধ্যে 74 জন শিশু ও কর্মচারী প্রাণ হারান, এবং যারা বেঁচে গিয়েছিলেন তাদের সামনে অপেক্ষা করছিল আরো কঠিন সময়। ভয়েলো ঢেউ আছড়ে পড়া 30 মিনিট পর জল নামতে শুরু করে, কিন্তু নামার সময় জলের টান ছিল
প্রায় এতটাই শক্তিশালী, ধ্বংসস্তূপ, গাড়ি, ভাঙা ঘর সবকিছু আবার সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছিল। যারা কাঠ, ছাদ বা ভাঙা দরজা আঁকড়ে বেঁচেছিলেন অনেকেই সেই ভাটা স্রোতেও ভেসে যান। যারা উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন কেবল দেখছিলেন তাদের ভেঙে যাওয়া ঘরবাড়ি সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। দিন শেষে জানা যায় 18,000-এরও বেশি মানুষ সেদিন প্রাণ হারিয়েছিলেন, যাদের হাজারো মৃতদেহ কখনোই উদ্ধার করা যায়নি। পুরো শহরগুলো মুছে গিয়েছিল, চারিদিকে শুধু নীরবতা আর ধ্বংসস্তূপ। দুই ভাই তাদের পরিবারকে খুঁজতে ধ্বংসস্তূপ ঘাঁটতে ঘাঁটতে শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল তাদের মাকে। গাড়ির ভেতর নিথর অবস্থায় পড়ে আছে এবং তার পাশেই পড়েছিল তাদের ছোট ভাগ্নে ও ভাগ্নির নিথর দেহ। তবে মহা ভয়াবহ এই সুনামি শুধু জাপানেই থামেনি। কেন্দ্র থেকে ছুটে বেরিয়ে এটি ঘন্টার প্রায় 500 মাইল প্রশান্ত মহাসাগর পেরিয়ে হাওয়াই, আলাস্কার দ্বীপপুঞ্জ, ক্যালিফোর্নিয়া এবং ওরেগনের উপকূলে আঘাত করে। কয়েক ঘন্টার মধ্যেই বন্দর ভেঙে শত শত নৌকা ধ্বংস হয় আর ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ডলারে পৌঁছে যায়। এমনকি 18 ঘন্টা পরে অ্যান্টার্কটিকাতেও এই ঢেউ বরফের সেলের অংশ ভেঙে দেয়। কিন্তু এর মধ্যেই জাপানের সামনে উঠেছিল আরও ভয়ঙ্কর এক সংকট। পশ্চিমা দাওয়াইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের পর বিদ্যুৎ চলেছে। জেনারেটর চালু হয়েছিল ঠিকই, কিন্তু 49 ফুট উঁচু সুনামির ঢেউ প্ল্যান্টের 19 ফুটের দেওয়াল টপকে ভেতরে ঢুকে সব জেনারেটর ও বৈদ্যুতিক ব্যবস্থা নষ্ট করে ফেলে। মুহূর্তের মধ্যেই পুরো স্থানটি অন্ধকারে ডুবে যায় আর রিয়েক্টরগুলির তাপমাত্রা দ্রুত বেড়ে উঠতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে বুঝে সরকার দ্রুত এলাকা খালি করতে শুরু করে। তবু তাপমাত্রা কমেনি। পরদিন প্রথম রিয়্যাক্ট বিস্ফোরিত হয়, তারপর দ্বিতীয় ইউনিট আর একাধিক রিয়েক্টরে আংশিক মেল্টডাউন ঘটে। চতুর্থ ইউনিটে আগুন ধরে যায় এবং রেডিয়েশন ছড়াতে থাকে চারিদিকে। ঠিক তখনই সামনে আসে একদল মানুষের গল্প, যাদেরকে বলা হয় ফুকুশিমা 50। তারা সৈনিক ছিল না, ছিল সাধারণ কর্মী, টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার, যারা জানতো ভেতরে থাকা মানে প্রায় নিশ্চিত মৃত্যু। তবু তারা ভেতরেই রয়ে গিয়েছিলেন। রিয়েক্টরগুলি ঠান্ডা করার শেষ চেষ্টা তারা চালিয়ে গিয়েছিলেন। তাদের সাহসী সিদ্ধান্তের কারণেই পরিস্থিতি আরো হয়তো ভয়াবহ হতে পারত, কিন্তু সেদিন জাপান রক্ষা পেয়েছিল। এই বিপর্যয়ে হাজার হাজার পরিবার শেষ হয়ে যায়। অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়ে বছরের পর বছর ধরে অপেক্ষা করে গেছে। অনেকের দেহাবশেষ আজও পাওয়া যায়নি। বিশাল এলাকা জুড়ে রেডিয়েশন ছড়িয়ে পড়ে। 1 লক্ষেরও বেশি মানুষ তাদের বাড়ি হারিয়েছিল। ফুকুশিমা দুর্ঘটনা আজও ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল পারমাণবিক বিপর্যয়। ক্ষতির পরিমাণ ছিল $180 বিলিয়নেরও বেশি এবং 2011 সালের এই তোহুকু ভূমিকম্প ও সুনামি জাপানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রকৃতির বিপর্যয়। 1,02,000-এরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছিল এবং হাজারো মানুষ আজও নিখোঁজ। মোট ক্ষতি $235 বিলিয়ন। মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকৃতির দুর্যোগ। আজ হয়তো জাপান আবার ঠিকই দাঁড়িয়েছে, কিন্তু 11 মার্চ 2001 তার স্মৃতি এখনো বুক কাঁপিয়ে দেয়। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বর্তমান ভূমিকম্পের পরিস্থিতি এবং জনগণকে সতর্ক করার উদ্দেশ্যে। আপনার কি মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং আর যে সাদ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।